এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নীরবতা, তার মৌনতা প্রমাণ করছে যে তিনি এ বিষয় নিয়ে কোন রকম পুলিশের তৎপরতা চান না। এখন এই সিবিআই, ইডি, মমতা, হইচই, অমিত শাহ, এই সবগুলো হচ্ছে নাটকের একটা নির্দিষ্ট অঙ্কের চিত্রকল্প বা নাট্যরূপ হচ্ছে। যে তৃণমূল কংগ্রেস মোটেই অনুব্রত মণ্ডলের মাথা থেকে হাত সরায়নি, এটা প্র্যাকটিস করতে পারে, কিন্তু সে কোনো সংস্থার একজন অধিকর্তা বা দায়িত্বশীল ব্যক্তি হতে পারে না। স্যার, খুব ভয়ঙ্কর একটা প্রশ্ন। যে সুকান্ত মজুমদার, তিনি একজন শিক্ষিত মানুষ, অধ্যাপক মানুষ, তিনি হঠাৎ করে অনুব্রত মণ্ডলের ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে বললেন, এই দেখো তৃণমূল কংগ্রেসও আস্তে আস্তে কিন্তু হিন্দু বিরোধী হয়ে যাচ্ছে, অনুব্রত মণ্ডলের হাত থেকে ক্ষমতা চলে যাচ্ছে কাজল শেখের হাতে। কি বলবেন স্যার? নমস্কার দর্শক, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। প্রথমেই যে কথা বলার, এমন কোনো অসুস্থতার কথা আপনি কখনো শুনেছেন কি? আমি অন্তত কখনো শুনিনি, যেখানে বাড়ি থেকে বেরিয়ে বেশ কিছুটা দূরত্বে যাওয়া যায়, কিন্তু যে দূরত্ব পর্যন্ত যাওয়া যায় তারপরের 200 মিটার যাওয়া যায় না। কে যেতে পারলেন না? অনুব্রত মণ্ডল যেতে পারলেন না। তার মেডিকেল সার্টিফিকেটে কে সই করলেন স্বয়ং হিটলার, না অ্যাডলফ হিটলার নয়, হিটলার চৌধুরী ডাক্তারবাবুর নাম। তিনি আবার বিএমওইচ, তিনি আবার একটি মেডিকেল কলেজে, প্রাইভেট মেডিকেল কলেজে প্র্যাকটিস করেন। যে মেডিকেল কলেজে তিনি প্র্যাকটিস করেন সেই মেডিকেল কলেজের মালিককে নিয়ে আবার অনেক প্রশ্ন উঠেছে। অনুব্রত মণ্ডলের পক্ষে দাঁড়ালেন যেখানে দল তার পক্ষে দাঁড়ালো না, সেখানে তার পক্ষে দাঁড়ালেন জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। বললেন যে এআই জেনারেটেড ভয়েস অনুব্রত মণ্ডলের কাজ করেননি। আবার গগন সরকার সহ অনেক তৃণমূলের নেতা অনুব্রত মণ্ডলের অনুগামী, তারা ভিন্ন সুরে গাইলেন। আবার দল বলল যে আমরা কিন্তু অনুব্রত মণ্ডলের মাথার ওপর থেকে হাত সরিয়ে নিচ্ছি। প্রকারান্তরে তাকে ক্ষমা চাইতে বাধ্য করা হলো, কিন্তু সামান্য ক্ষমা চাওয়াতেই কি এই অপরাধের শাস্তি হয়? ক্ষমার যোগ্য তিনি যে অপরাধ করেছেন? আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আবার হুমায়ুন কবির তৃণমূলের নেতা, তিনি মুর্শিদাবাদের তৃণমূলের নেতা, কংগ্রেস করেছেন আগে, বিজেপি করেছেন আগে, বহু ঘাটের জল খাওয়া নেতা। সেই হুমায়ুন কবির গতকাল পুলিশকে আবার বেনজির আক্রমণ করলেন, বেলাগাম আক্রমণ করলেন, আবার আজকে প্রত্যাহার করলেন তার বক্তব্য। কি অদ্ভুত না? এরকম একাধিক বিষয় নিয়ে আমরা কথা বলে নেব বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিশিষ্ট আইনজীবী এবং সাংসদ, তার সঙ্গে। স্যার, এবার অনুব্রত মণ্ডলকে বাঁচাতে মাঠে নামলেন স্বয়ং হিটলার। এ কথা আমি বলছি না। 87845 এই রেজিস্ট্রেশন নাম্বারের, রাজ্যের মেডিকেল কাউন্সিলের এই রেজিস্ট্রেশন নাম্বারের একজন চিকিৎসক, যিনি আবার রামপুরহাট 1 ব্লকের বিএমওইচ, তিনি অনুব্রত মণ্ডলের মেডিকেল সার্টিফিকেটে সই করেছেন বলে অভিযোগ। এবং তিনি মলয়পীঠের যে মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজের একজন ডাক্তার। প্রশ্ন দুটো, একজন সরকারি চিকিৎসক বিএমওইচ, তিনি কি কোনো মেডিকেল, মানে এই ধরনের কোনো প্রাইভেট মেডিকেল কলেজে প্র্যাকটিস করতে পারেন বা এই ধরনের কাজ করতে পারেন? তৃণমূল আমলে বেআইনি কিছুই না, যদি সে তৃণমূলের সঙ্গে সখ্যতা বজায় রাখে, আর সবটাই বেআইনি যদি সে তৃণমূলের বিরোধিতা করে। সুতরাং যে প্রশ্নগুলো করছেন সেই প্রশ্নগুলো খুব মৌলিক প্রশ্ন। এ সম্পর্কে যে কোনো সাধারণ মানুষই বলতে পারবেন যে এটা সম্ভব নয়। যিনি সরকারি দপ্তরে একজন কর্মরত চিকিৎসক, তিনি যদি নন প্র্যাকটিসিং অ্যালাওয়েন্স নেন তাহলে করতে পারবেন না। আর যারা ডিক্লারেশন দেবে যে আমি প্র্যাকটিস করব, এমন ঘোষণাপত্র দিয়ে চাকরি থাকে, তা সে অন্য জায়গায় প্র্যাকটিস করতে পারে, কিন্তু সে কোনো সংস্থার একজন অধিকর্তা বা দায়িত্বশীল ব্যক্তি হতে পারে না। এবার প্রশ্ন উঠছে মলয়পীঠকে, সেই মলয়পীঠ যার গাড়ি করে অনুব্রত মণ্ডলের অনুগামীদের দেখা গিয়েছিল। অনুব্রত মণ্ডল যখন আসানসোল থেকে সিবিআই হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতা এয়ারপোর্টের দিকে, তখন শক্তিগড়ে ল্যাংচার দোকানের অনুব্রত মণ্ডলের বহু চর্চিত ছবি তার অনুগামীদের সঙ্গে। তার অনুগামীরা মলয়পীঠের গাড়ি ব্যবহার করেছিলেন এবং মলয়পীঠের কাছে অনুব্রত মণ্ডলের গরু পাচারের একাধিক ক্ষেত্রে টাকা জড়িত খাটার অভিযোগ রয়েছে। সেই মলয়পীঠ, তাহলে তিনি কি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যাচ্ছেন? কারণ তৃণমূল কংগ্রেস তো অনুব্রত মণ্ডলের মাথা থেকে হাত সরিয়ে নিয়েছে। তৃণমূল কংগ্রেস মোটেই অনুব্রত মণ্ডলের মাথা থেকে হাত সরায়নি। মুখ্যমন্ত্রীর নীরবতা পরিষ্কার বার্তা পুলিশের কাছে যে অনুব্রতকে কিছু করা যাবে না।
মুখ্যমন্ত্রীর নীরবতা হচ্ছে, কথা আছে না, মৌন না সম্মতি লক্ষণম না কি সব বলে, মৌনম সম্মতি লক্ষণম, হ্যাঁ স্যার। এই সংস্কৃত শ্লোকটা ব্যবহারিক প্রয়োগটা চারিদিকে হতো বলেই এই শ্লোকের তৈরি হয়েছে। এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নীরবতা, তার মৌনতা প্রমাণ করছে যে তিনি এ বিষয় নিয়ে কোন রকম পুলিশের তৎপরতা চান না। তা না হলে পুলিশ মন্ত্রী হিসেবে তিনি নির্দেশ দিতেন যে দ্রুত ব্যবস্থা নাও, এটা পরিষ্কার। স্যার এবার খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন করবো, সেটা অনুব্রত মণ্ডলের ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ করে সিবিআই এর তৎপরতা বেড়ে গেল। সিবিআই 2 বছর সময় পাওয়ার পরে অনুব্রত মণ্ডলের মধ্যে যথাযথ কোনো চার্জশিট জমা করতে পারলেন না। সিবিআই এর ব্যর্থতার কারণে ভর্ৎসিত হয়ে অনুব্রত মণ্ডলকে মুক্তি দিতে, জামিনে মুক্তি দিতে বাধ্য হলেন আদালত, মহামান্য আদালত। সেই সিবিআই হঠাৎ করে অনুব্রতর অনুগামীদের সঙ্গে, যারা প্রাক্তন অনুগামী, তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেন যে অনুব্রত মণ্ডলকে হুমকি দেওয়া হচ্ছে কিনা। হঠাৎ করে অনুব্রত মণ্ডল হুমকি দেওয়া শুরু করবেন, এতদিন কি করছিলেন? আপনি আপনি কখনো নাটক করেছেন? না স্যার। বা নাটক পড়েছেন? হ্যাঁ পড়েছি। নিশ্চয়ই পড়েছেন। আপনি একজন শিক্ষিত পরিশীলিত সাংবাদিক, নাটক পড়েননি তাও হয়নি, নাটক দেখেন না তাও হয়নি। নাট্যমঞ্চে অভিনেতারা প্রবল শত্রুতা করে। হ্যাঁ। মঞ্চে আড়ালে গিয়ে দুজন মিলে গলা জড়িয়ে তোর রোলটা দারুণ করেছিস, আমি ঠিক জায়গায় রেসপন্ড করতে পারিনি, আমাদের অভিজ্ঞতা থেকে আমি বলছি। হ্যাঁ। আমার খানিকটা তো অভিজ্ঞতা আছে, অল্প হলেও। হ্যাঁ। এখন এই সিবিআই, ইডি, মমতা, হইচই, অমিত শাহ, এই সবগুলো হচ্ছে নাটকের একটা নির্দিষ্ট অঙ্কের চিত্রকল্প বা নাট্যরূপ হচ্ছে। যেই মুহূর্তে মমতা বিপদে পড়ে দেখবেন বিজেপি ঝপ করে ঝাঁপিয়ে পড়ে মমতাকে রক্ষা করার জন্য মমতার বিরোধিতার ভূমিকা নেন। আর ঠিক অনুরূপভাবে যখন বিজেপি খুব সংকটে পড়ে তখন দেখবেন মমতা হাজির হয়ে বিজেপিকে বাঁচাবার জন্য চেষ্টা করেন। কেরালায় লক্ষ্য করবেন, কেরালায় RSS নাক গলাতে পারছিল না, এখন মমতাকে ওখানে শিখন্ডি করে কেরালায় ঢোকার চেষ্টা করছে। এগুলো ছবিগুলো খুব পরিষ্কার, যারা সাধারণভাবে রাজনৈতিক ঘটনার বিশ্লেষণ করেন তাদের কাছে এটা কোনো অসুবিধা হয় না বলিবার। স্যার আরেকটা প্রশ্নে আসবো, সেটা হুমায়ুন কবির। তিনি তো পরের পর বোমা বিস্ফোরণ ঘটিয়ে যান মুখের মধ্যে দিয়ে। ভার্বাল অ্যাবিউজের একজন মাস্টারপিস বলা যায় তাকে। তিনি শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। তিনি বলেছেন 4টি থানা এলাকার নাম করে, শামশেরগঞ্জ, লালগোলা, বড়োয়া আর ভরতপুর, এই 4টি থানার নাম করে যে সেখানকার পুলিশ কর্মীদেরকে রীতিমতো থ্রেট করেছেন। অন ক্যামেরা আছে, আমি বিস্তারিত যাচ্ছি না। আজকে হঠাৎ করে তিনি তার বয়ান চেঞ্জ করলেন। এখন প্রশ্ন হচ্ছে, শাসক দলের একজন নেতা থানার বিরুদ্ধে অভিযোগ করছেন, পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন, পরের দিন আবার সেই অভিযোগ প্রত্যাহার করে নিচ্ছেন। আপনি কিভাবে দেখছেন? দেখুন, এখন হুমায়ুন বাবু একটা টানাপোড়েনে আছেন যে শ্বশুর বাড়ি যাব না বাপের বাড়ি থাকবো। এই টানাপোড়েনে শাশুড়ির মন ভালো করার জন্য এক কথা বলছেন, আবার যখন যে শাশুড়ি ততটা সন্তুষ্ট হলেন না তখন অমনি বাপের বাড়িতে এসে বাপকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন। এদের রাজনৈতিক নেতা বলতে আমার আপত্তি আছে, কেন এদের না আছে নীতি, না আছে নৈতিকতা। সুতরাং নিজেদের ব্যক্তি স্বার্থকে টিকিয়ে রাখবার জন্য যখন যে কথা বললে হয় সে কথাই বলবেন। তাই এদের কথার মধ্যে কোনো ধারাবাহিকতা নেই, সাজুজ্য নেই, নীতি নেই। স্যার খুব ভয়ঙ্কর একটা প্রশ্ন, এবং তারপরে আরেকটি প্রশ্ন করে কথোপকথন শেষ করব। আপনি জানেন স্যার নিশ্চয়ই যে সুকান্ত মজুমদার, তিনি একজন শিক্ষিত মানুষ, খুব ভয়ঙ্কর একটা প্রশ্ন, এবং অনুব্রত মণ্ডলের ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে বললেন, এই দেখো তৃণমূল কংগ্রেসও আস্তে আস্তে কিন্তু হিন্দু বিরোধী হয়ে যাচ্ছে, অনুব্রত মণ্ডলের হাত থেকে ক্ষমতা চলে যাচ্ছে কাজল শেখের হাতে। কি বলবেন স্যার? আমি যে কথা ধারাবাহিকভাবে বলে আসছি যে ভারতবর্ষে বিজেপি একটি দল যারা ভারতবর্ষে একটি বিভাজনের পরিকল্পনা করছেন। বিভাজনের প্রাথমিক বীজ বপন হচ্ছে মানুষে মানুষে বিদ্বেষ তৈরি করা ধর্মীয় ভিত্তিতে। যে কাজটা জিন্না করেছিলেন, যে কাজটা সেই সময় RSS করেছিলেন, নাথুরাম গডসে ইত্যাদি লোকেরা, ইতিহাসের শিক্ষা। আজকে ওদের হিন্দু রাষ্ট্র তৈরি করার স্বপ্ন ব্যর্থ হয়ে গেছে ভারতবর্ষের সংবিধান গৃহীত হওয়ার পর। এখন যেহেতু তারা
সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন, তারা তাদের সেই পুরনো অন্ধকার গলিতে দেশকে নিয়ে যাওয়ার জন্য আবার চেষ্টা করছেন। তাই তারা মানুষকে মানুষ হিসেবে ভাবছেন না, তার ধর্মীয় প্রতীকের ভিত্তিতে বিচার করছেন। অত্যন্ত লজ্জাজনক ঘটনা। এবং কে করছেন? যিনি সংবিধান ছুঁয়ে শপথ নিয়ে মন্ত্রী হয়েছেন। এটা ভারতবর্ষের পক্ষে অত্যন্ত দুঃখের, বেদনার, এবং সমস্ত ভারতবাসীর এ সম্পর্কে সচেতন হয়ে ঐক্যবদ্ধ হওয়া উচিত যে আমরা ঐক্যবদ্ধ ভারতবর্ষেই ঐক্যবদ্ধ মানুষ হিসেবে বাঁচতে চাই, ধর্ম নিরপেক্ষতার দৃষ্টিকোণ থেকে। স্যার, অনুব্রত মণ্ডল যে ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন, আপনি বা আপনারা বা আপনার জুনিয়ররা, আপনি কি কোনো ধরনের কোনো আইনি পদক্ষেপ করার কথা চিন্তা করেছেন যদি তাকে গ্রেফতার না করা হয়? কিছু অনুব্রত কোনো আইন ভঙ্গ করেনি তো। আচ্ছা, অনুব্রত একজন আপনাকে একদিন যদি কেউ গালাগালি করে, কি আইন ভঙ্গ হয়েছে? কিন্তু একই অভিযোগে তো রোদ্দুর রায়কে গ্রেফতার করা হয়েছিল। সেটা হচ্ছে ক্ষমতার অপব্যবহার। রোদ্দুর রায় মুখ্যমন্ত্রীকে নিয়ে ক্যারিকেচার করেছেন, তার জায়গা জেলে। আর অনুব্রত পুলিশের পরিবার লোকজনে গালাগালি করেছেন, যেটা তৃণমূলের কৃষ্টির সঙ্গে সাযুজ্যপূর্ণ, তাই অনুব্রত কিছু হবে না। এ নিয়ে তো ভাবার কিছু না। আমি তো বিষয়টা আদৌ গুরুত্বই দিই না। কেন, আমি ধারাবাহিক বলে আসছি যে অনুব্রত যে ভাষায় কথা বলেছেন এটাই হচ্ছে তৃণমূলের ভাষা, তাদের অন্দরমহলের ভাষা। অতএব এই নিয়ে খুব বিচলিত হওয়ার কিছু নেই। স্যার, একটি সুখবর আপনাকে দেব এবং সেই সঙ্গে আজকের কথোপকথন শেষ করব। আপনি নিশ্চয়ই জানেন স্যার, কলকাতা মেডিকেল কলেজের স্টুডেন্টস কাউন্সিল ইলেকশনে তৃণমূল ছাত্র পরিষদ নেই এবং তাদের অভিযোগটি ভয়ঙ্কর। অভিযোগ যে অধ্যক্ষ জানানইনি যে স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন হবে। যে রাজ্যে পাতা পড়ে না গাছের তৃণমূলের নির্দেশ ছাড়া, অনুপ্রেরণা ছাড়া, সে রাজ্যে একটা স্টুডেন্টস কাউন্সিল ইলেকশন হয়ে গেল কলকাতা মেডিকেল কলেজের মতো জায়গায়। তৃণমূল কি আস্তে আস্তে শক্তি হারাচ্ছে, না কিভাবে দেখছেন? আমি দেখুন, আবারও সেই পুনরাবৃত্তি করতে হয়। আমি বলছি কথা ধারাবাহিকভাবে, আপনারা শুনে থাকবেন। যে রাজ্যে যদি শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি হয়, তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে যাবে। এবং সেই তৃণমূল কংগ্রেসকে বাঁচাবার জন্য বিজেপি বাজারে নামছে, আবার সেই ধর্মীয় খোঁচা দিয়ে। অর্থাৎ একটা সম্প্রদায়কে তারা উল্টো দিকে নিশ্চিতভাবে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তাদের ধারণা তারা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের ভোট পাবেন, অতএব সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটকে ওই দিকে ঠেলে দাও, এইভাবেই বিভাজন করো। সেই জন্য আজকে মেডিকেল কলেজে যা হয়েছে এটা খুব স্বাভাবিক। তৃণমূলীরা জানেন ওরা ছাত্রদের কাছে ভোট পাবেন না, তাই সব বাহানা করছেন যে আমরা জানতাম না ইত্যাদি। অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য।